আলোচনা করি বিচ্যুতি ও অপরাধের পার্থক্য। বিচ্যুতি এবং অপরাধের পার্থক্য, যদিও আমরা এই বিষয়গুলো জেনে ফেলেছি, তারপরেও একটু আলোচনা করার প্রয়োজন। বিচ্যুতিটা হচ্ছে সমাজের অনাকাঙ্ক্ষিত আচরণ। সমাজ যেটা তোমার কাছে চায় না সেই ধরনের আচরণটাই হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ। আর সেইখানে অপরাধটা কি? অপরাধটা হচ্ছে সেই আচরণ যে আচরণটা হচ্ছে আইন বিরোধী, আইন বিরোধী, আর এটা হচ্ছে সমাজ বিরোধী। এই অপরাধটা কিন্তু একদিকে আইন বিরোধী আবার সমাজ বিরোধী, কিন্তু বিচ্যুতিমূলক আচরণটা শুধুমাত্র সমাজ বিরোধী আচরণ। সকল বিচ্যুতি কিন্তু অপরাধ না, সব বিচ্যুতিকে কিন্তু অপরাধ বলা হয় না, কিন্তু সব অপরাধী কিন্তু বিচ্যুতিও করে। তার মানে ইফটিজিং, আচ্ছা ইফটিজিং এর তো শাস্তি আছে, এটা কি ভালো কাজ? সমাজ ভালো চোখে দেখবে, তাহলে দুটাই হলো না। এদিকে সে আইনের চোখে অপরাধী, আবার এদিকে সমাজের চোখে অপরাধী, তাহলে দুটাই হলো না। তাহলে সকল বিচ্যুতি অপরাধ নয়, তবে সকল অপরাধী বিচ্যুতি। তারপর বিচ্যুতি হলো সমাজ এবং গোষ্ঠীর মূল্যবোধ পরিপন্থী। বিচ্যুতিটা হচ্ছে সমাজ এবং গোষ্ঠীর, মানে সমাজের মূল্যবোধ এর বাইরের একটা কাজ। অপরাধটা হচ্ছে কি? আইনের পরিপন্থী। এটা হচ্ছে সমাজ পরিপন্থী কাজ, আর ওটা হচ্ছে আইনের পরিপন্থী কাজ। বিচ্যুতি হলো সামাজিক আদর্শের বা লোকাচারের বিরুদ্ধচারণ, মানে সমাজের বিরুদ্ধচারণটা হচ্ছে বিচ্যুতি, আর ওটা হচ্ছে আইন বা রাষ্ট্রের বিরুদ্ধচারণটা হচ্ছে অপরাধ। বিচ্যুতির জন্য আইনগত শাস্তি থাকে না, কিন্তু আমরা কি আলোচনা করছি? তোমরা তো অপরাধ আর বিচ্যুতি, তাহলে বিচ্যুতির জন্য শাস্তির বিধান থাকে না, কিন্তু আমি যে পার্থক্যটা বলছি পার্থক্য নির্ণয় করছি। কি হবে? বিচ্যুতিটা আইনের চোখে শাস্তিযোগ্য নয়, অপরাধটা শাস্তিযোগ্য। তাহলে তুমি বিপরীতটা দেখাবো না, কিন্তু পার্থক্য নির্ণয় করছো। তুমি কি করছো সেটাই যদি তুমি না বোঝো, তাহলে তুমি কিভাবে লিখতে? বিচ্যুতির শাস্তি স্পষ্টভাবে নির্ধারিত নয়। বিচ্যুতিরও শাস্তি হতে পারে, তবে সেটা মানে আইনগতভাবে, সামাজিক দিক থেকে সেটা কোনো স্পষ্ট কোনো বিধানও নাই, কি সাজা দেবে তারও কোনো বিধান নেই। কিন্তু আইনের ওই অপরাধের ক্ষেত্রে একদম নির্দিষ্ট সাজা উল্লেখ রয়েছে যে তাকে এই সাজাটা দেওয়া হবে। হ্যাঁ, তাকে বেত্রাঘাত করা হবে, নাকি 3 দিনের জেল হবে, না 1 দিনের জেল হবে, না 6 মাসের জেল হবে, এটা উল্লেখ থাকবে। বিচ্যুত আচরণটা নিয়ন্ত্রণ করা কিন্তু বেশ সহজ। যদি একটু কড়াকড়ি আরোপ করা হয় তাহলে কিন্তু বিচ্যুতিটা নিয়ন্ত্রণ করা যায়। অপরাধ কঠিন, নিয়ন্ত্রণ করা কঠিন। একটা অপরাধ সংগঠিত করার আগে কিন্তু সে বিচ্যুতিমূলক আচরণ করে, ওইখান থেকে যখন প্রশ্রয় করে তারপরে সে অপরাধ জগতে জড়ায়। তাহলে প্রথম অবস্থায় যদি তাকে সংশোধন করে দেওয়া হয় তাহলে সে কিন্তু আর ওই অপরাধ জগতের দিকে আর সামনের দিকে এগিয়ে যাবে। অপরাধমূলক কাজ ব্যক্তি পরিকল্পিতভাবে করে, আর বিচ্যুতিমূলক আচরণের জন্য কোনো পরিকল্পনা লাগে। একটা অপরাধ করতে গেলে যেহেতু অপরাধটা একটা বড় ধরনের শাস্তিযোগ্য বিষয়, তো সেই হিসাবে ওটা করতে গেলে কিন্তু মানুষ চিন্তা ভাবনা পরিকল্পনা করবে।
কিন্তু বিচ্যুতিমূলক আচরণ করতে গেলে হুটহাট করে একটা খারাপ কিছু করে দেয়। এটা অপরাধটা হচ্ছে কি ব্যাপক ক্ষতি করে সমাজ, বিচ্যুতিটা ক্ষতি করে তবে তুলনামূলকভাবে কম। এই হচ্ছে অপরাধ এবং বিচ্যুতির মধ্যে পার্থক্য। এবার হচ্ছে প্রতিকার, কিভাবে আমরা এই অপরাধের প্রতিকার করতে পারি। একটা বলছে যে প্রতিরোধমূলক কার্যক্রম, প্রতিকারমূলক কার্যক্রম আর পুনর্বাসনমূলক কার্যক্রম। তো প্রতিরোধ মানে কি, সমাজ সবসময় সজাগ সচেতন থাকবে, একটা অন্যায় হতে থাকলে সাথে সাথে সবাই মিলে এটাকে প্রতিরোধ করবে, এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। আর প্রতিকারমূলক কি, মানে যেন একটা অন্যায় হয়ে গেছে সেটাকে হ্যাঁ কিভাবে প্রতিকার করা যায়। আর একটা হচ্ছে পুনর্বাসনমূলক, অপরাধ করেছে তার সাজাও হয়ে গেছে, সাজা হওয়ার পর তাকে পুনর্বাসন করে তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া। এইভাবে কিন্তু অপরাধগুলো প্রতিকার করা সম্ভব। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়ন। অপরাধের জন্যে অনেক সময় সমাজের অর্থনৈতিক ব্যবস্থাকে দায়ী করা হয়। অপরাধের জন্য সমাজের অর্থনৈতিক ব্যবস্থাকে দায়ী করা হয়। অর্থনৈতিক ব্যবস্থাকে কিভাবে দায়ী করা হয়, যে সমাজে যদি অভাব অনটন থাকে, যদি দারিদ্রতা থাকে, মানুষ যদি পেটের ভাত জোগাড় করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তাকে তো ওই বেঁচে থাকার তাগিদে সে অনেক সময় অপরাধ জগতে জড়াই পড়ে। তাহলে অর্থনৈতিক যদি উন্নত হয় রাষ্ট্র, অর্থনৈতিক দিক থেকে যদি আমরা সমৃদ্ধশালী হই, তাহলে কিন্তু এই অপরাধ প্রবণতাটাও কমে যাবে। দেখো বিদেশে অপরাধ কিন্তু সব দেশেই আছে, অপরাধ অপরাধী এটা সব দেশেই আছে, কিন্তু আমাদের দেশের যে অপরাধের মাত্রা, সেই অপরাধের তুলনায় উন্নত দেশের অপরাধের মাত্রাটা কম। কারণ তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, তাদের চুরি ছাঁচড়ামি বা অপরাধ করা লাগে, তাদের এমনিতেই সরকার এমন সিস্টেম এমন ব্যবস্থা করে রেখেছে যা ওরা সবাই বড়। তাহলে চুরি করবে কেন, অপরাধ করবে কেন? এই জন্য একটা দেশের অর্থনৈতিক ভিত্তিটা মজবুত হওয়াটা জরুরি অপরাধ যদি প্রতিরোধ করতে চাই। তারপর প্রশাসনিক পদক্ষেপ। অপরাধ আমি করলাম, প্রশাসনিকভাবে যদি আমাকে শায়েস্তা করা না হয়, প্রশাসনিকভাবে যদি আমাকে শাস্তি না দেওয়া হয়, শাস্তি না দেয়, তাহলে কি এর মাত্রাটা আরো বেড়ে যাবে, বারবার আমি অপরাধ করতে থাকি। এই জন্য প্রশাসনিক পদক্ষেপটা জরুরি। পুলিশের ভূমিকা, পুলিশকে ভূমিকা রাখতে হবে, তাই না? তো পুলিশ যদি সদা তৎপর থাকে, পুলিশ যদি ঘুষ না খায়, দুর্নীতি না করে, তাহলে আইনের প্রয়োগটা সঠিক হবে, সঠিকভাবে তারা অপরাধী হবে। দেখা গেল এদিকে অপরাধীরা তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে পুষতেছে, পুলিশদেরকে টাকা দিচ্ছে, এবার সরকারি অর্ডার হয়ে গেছে যে ওই আসামিকে ধরতে হবে, তাদেরকে তো ধরতে যেতে হবে, কিন্তু আস্তে করে ফোনে বলে দিচ্ছে যে আমরা কিন্তু তোমাকে ধরতে আসতেছি, বুঝে দেবো, অ্যালার্ট হয়ে যাচ্ছে। তাহলে পুলিশের ভূমিকাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। পুলিশ কিচ্ছু লাগে না, যদি পুলিশ সদা তৎপর থাকে না, দেশে অপরাধ একেবারে মানে শূন্যের কোটায় চলে আসা সম্ভব। যদি এরা দেশ প্রেমটা মনের মধ্যে আত্মস্থ করে, তাহলে কিন্তু এই ভূমিকাটা দেশের দুর্নীতি অপরাধ দমনে অনেক ভূমিকা আছে। জনসংখ্যা নিয়ন্ত্রণটা প্রয়োজন। জনসংখ্যা যেহেতু অনেক বেশি, সেই কারণে অনেক বেশি হওয়ার জন্য কি করতেছে, তোমার ওই খাদ্যের অভাব দেখা দিচ্ছে, বস্ত্রের অভাব দেখা দিচ্ছে, বাসস্থানের অভাব দেখা দিচ্ছে, শিক্ষা চিকিৎসা সমস্ত কিছুর অভাব দেখা দিচ্ছে। কারণ সেই অভাবটা দেখা যখন দিচ্ছে, তাহলে এর কারণটা কি, জনসংখ্যা বেশি। কারণ জনসংখ্যা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এটা কমে, চাপটা কমে। গণমাধ্যম, সাংবাদিক যারা
তারা যদি ওই অপরাধকে সঠিকভাবে শনাক্ত করে, এরাও তো ঘুষ খায়। সাংবাদিক যারা, এরাও কিন্তু বজ্জাতি করে, ঘুষ খায়, ওই অপরাধীর কাছ থেকে টাকা খেয়ে তাকে তার বিরুদ্ধে রিপোর্ট করে, পত্রপত্রিকায় লেখে না। না লেখার কারণে অপরাধী তার অপরাধী চালিয়ে যায়। তাহলে এখানে গণমাধ্যমের ভূমিকাটাও কিন্তু জরুরি, খুব গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আমরা সঠিকভাবে নৈতিকতা শিক্ষাদান করতে সক্ষম হই, আমার মনে হয় আমি সক্ষম হচ্ছি। যদি সক্ষম হতাম তাহলে হলরুম ফাঁকা থাকতো। তো যাক, এটা হয়তো আমাদের ব্যর্থতা নিশ্চয়ই বলতে হবে যে এটা হয়তো আমাদের ব্যর্থতা। আমরা তোমাদের যে চাহিদা, তোমাদের যে নৈতিক শিক্ষা, এটা হয়তো আমরা সঠিকভাবে দিতে পারছি না। সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি সঠিক সুন্দরভাবে শিক্ষার্থীদেরকে মোটিভেশন করা, যদি সুন্দরভাবে তাদেরকে গড়ে তোলার ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু অপরাধটা কমে যায়। এবং সেই অপরাধটা কিছুটা হলেও যে কমে নেয় তা ঠিক না। যদি কিছুটা হলেও না কমতো তাহলে তোমরা 3 জন তো অন্তত থাকবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অন্য ক্লাস হচ্ছে না, আমার ক্লাসে তোমরা 3 জন এসছো, মানে এটাতে হয়তো হয়েছে, কিন্তু একেবারে জঘন্য নগণ্য। সেখানে আমারও ব্যর্থতা আছে যে আমি হয়তো সবাইকে সন্তুষ্ট করতে পারিনি, ব্যর্থতা আমার। চিত্ত বিনোদনের যদি সঠিক ব্যবস্থা থাকে, ছেলেমেয়েদেরকে খেলাধুলার দিকে যদি ইয়ে করা যায়, তাদের সাথে ভালো আলাপ করা যায়, তাদেরকে হাসি খুশি রাখা যায়, বেড়াতে নিয়ে গেলাম, তারপরে তাদের সাথে খেলাধুলা করলাম, এই ধরনের চিত্ত বিনোদনটাও কিন্তু অপরাধ জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য কার্যকরী ভূমিকা রাখে। পারিবারিক পরিবেশটা তো অত্যন্ত জরুরি। পরিবার বা পারিবারিক পরিবেশটা যদি, পারিবারিক শিক্ষাটা যদি সঠিকভাবে না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ছেলেমেয়েরা যে যা করতেছে সেটাই করতেছে, এরকম একটা অপরাধের দিকে ঝুঁকে যায়। এটা হচ্ছে মোটামুটি এই যে প্রবেশন এবং প্যারোল, যেটা গতদিন বোধহয় আমি কিছুটা ধারণা দিয়েছিলাম। প্রবেশন, এই দুটা কোশ্চেন কিন্তু আসে, প্রবেশন প্যারোল। আচ্ছা, প্রবেশনটা কি? কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ যখন সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয় যে সে অপরাধী, প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ সে অপরাধী। আচ্ছা, এবং আদালত যখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দেয়, তাকে শাস্তি দেয় যে তার 1 বছরের কারাদণ্ড, এই অপরাধের জন্য শাস্তিও দিয়ে দিল, ঘোষণা করে দিল, মানে ঘোষণা করে দিল। এবার এই শাস্তিমূলক ব্যবস্থা নেয় তখন কারাগারে প্রেরণ না করে তার চারিত্রিক সংশোধনের জন্য বৈধ ব্যবস্থা নেয়। তাহলে প্রথমে পুলিশ অপরাধীকে ধরে কি করবে? সে তো কোর্টে নিয়ে যাবে, সে কি ইচ্ছা করলে সাজা দিতে পারবে নাকি পুলিশ? সেটাকে কোর্টে নিয়ে যাবে। এবার কোর্ট সাক্ষী প্রমাণ হিসাব নিকাশ করে দেখলো যে হ্যাঁ সে অপরাধ। এবার কি করবে? কোর্ট একটা রায় দেবে যে তাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হলো, রায় দিল। এবার হবে কি? তাকে ওই জেলখানায় যাবে, তাই না? 1 বছরের কারাদণ্ড, জেলখানায় যাবে। এই জেলখানাটাই তাকে না পাঠিয়ে তাকে সংশোধনের সুযোগ দেওয়াটাই হচ্ছে প্রবেশন। মানে তাকে জানাই দেবে যে তুমি কিন্তু এই সাজা করে গিয়েছো, আমরা তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। যদি ভালো না হও তাহলে কিন্তু আবার আমরা এই যে সুযোগ দেওয়াটা, এটাই হচ্ছে প্রবেশন। এই ব্যবস্থায় অপরাধীকে 1 বা একাধিক প্রবেশন কর্মকর্তার অধীনে রেখে তার চারিত্রিক সংশোধন করার সুবিধা। এটা কিন্তু তাকে ছেড়ে দেয় না, তাকে সংশোধন আগার আছে। তোমাদের যেরকম কলেজ আছে ওই রকমই প্রতিষ্ঠান আছে তাদেরকে সংশোধন করবার জন্য। হ্যাঁ, ওটাও থাকে কিন্তু ওই ঘেরা প্রায় জেলখানার উন্নত, তাকে ফলো করে।
ওইখানে কর্মকর্তা থাকে, তারা তাকে ফলো করে যে তার চারিত্রিক যে চেঞ্জ সেটা কিছু হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে এই চেঞ্জ যদি হয় তাহলে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। এটা হচ্ছে মানে সংশোধনের যে সুযোগ দেওয়াটা, এটাই কিন্তু প্রবেশন। আর প্যারোলটা কি? প্যারোলটা হচ্ছে কোনো অপরাধী কারাগারে শাস্তি ভোগের একটি সময় অতিক্রম করলে প্যারোলে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। মানে কি? এটা হচ্ছে ধরা পড়লো, কোর্টে নেওয়া হলো, কোর্ট রায় দিল যে তার 5 বছরের সাজা, এবার তাকে কারাগারে নিয়ে যাবে, নিয়ে যে 5 বছরের মধ্যে হয়তো 1 বছর বা 2 বছর রাখলো, রেখে এইবার তাকে মুক্তি দেওয়া হবে যে ওই সংশোধন হওয়া হবে। এটা বাইরে মুক্তি দেবে, এটা কিন্তু সংশোধন আকারের মধ্যে রেখে না, এটা বাইরে। ওই যে প্যারোলে দেখো না, ওই যে 3 দিন পরে ওই কোর্টের থেকে জামিন নিয়ে চলে আসে, এইরকম আছে জামিন সিস্টেমটা হচ্ছে তোমার প্যারোল। বলে না প্যারোলে মুক্তি পেয়েছি, এটা হচ্ছে প্যারোল ব্যবস্থা। কেমন? এই যেখানে বলেছে যে এই ব্যবস্থায় সাধারণত শাস্তির 1/3 ভোগ করার পর, শাস্তির 1/3, মনে করে 6 বছরের সাজা হয়েছে, তাহলে 2 বছর ওই 1/3, 3 ভাগের 1 ভাগ, তাহলে ওই যে 2 বছর সাজা ভোগ করার পর এবার তাকে সুযোগ দেওয়া হবে। ভোগ করার পর অপরাধীকে প্যারোলে আনা। হ্যাঁ, কারাগারের শাস্তি ভোগকালে অপরাধীর মধ্যে যদি তার অপরাধ কর্মের কোনো অনুশোচনা এবং তার মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়, তবেই তাকে প্যারোলে এনে চারিত্রিক সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। কারাগারে তাকে দিবে, 6 বছরের কারাদণ্ড হয়েছে, কারাগারে তাকে দিবে। কিন্তু কারাগারের দিনে সবার চরিত্র কিন্তু একরকম না। কেউ গোয়া, কেউ দেখা যাচ্ছে ওর মধ্যে মারামারি করে, কেউ দেখা যাচ্ছে ওর মধ্যেই গাঁজা খায়, এরকম অনেক হয়েছে। তো আবার কিছু কিছু মানুষ আছে তারা এখন নিয়মিত নামাজ কালাম করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, মানে কোনো ঝামেলার মধ্যে যাচ্ছে না, তাহলে এদেরকে ফলো করবো। এটা নজর বাঁধে না? তাহলে নজরে আসলে তখন তাকে ওই 3 ভাগের 1 ভাগ সাজা ভোগের পর তারপরে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আবেদন। এটাই হচ্ছে প্যারোল। এই দুটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ।